বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ক্ষমতায় নয় বরং ক্ষমতায় থাকবে যুবকেরা। যুবকদের হাতেই বাংলাদেশটাকে তুলে দিতে চাই। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ এবং তরুণের বাংলাদেশ। তরুণ নির্ভর বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সিলেটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এরপর জানাবো ভোলায় ইসলামী আন্দোলন এবং জামাতের কর্মীদের মারামারি, আহত 4। ভোলার সদরে নির্বাচনী আলাপচারিতা জেরে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কারাগারে হাজতির আত্মহত্যা। কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী 27 নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করলেন সে বিষয়টি নিয়ে এখনও কোনো তথ্যই জানা যায়নি। এবারে জানাবো হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি বললেন আজহারী। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পুলিশের সদস্যরা ওই সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, পুলিশের সদস্যরা হঠাৎ করে এমন আগ্রাসী মনোভাব করছে কেন। এবং সর্বশেষ জানাবো গুরুতর অপরাধে জড়িত ইউক্রেনের সীমান্তরক্ষী প্রধানকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত। ঘুষ কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার কারণে ইউক্রেনের সীমান্তরক্ষী প্রধান সেহি ডিনেকোকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করেছে দেশটি। আজ ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি সহ বিভিন্ন অপরাধ রয়েছে এবং এজন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কোন দল ক্ষমতায় আসতে চলেছে আপনার মতে, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ নাকি অন্য কোনো দল। এবারে বিস্তারিত। এদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির আজ সিলেটে তিনি নির্বাচনী জনসভায় জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য ক্ষমতায় যেতে চায় না, দেশটা তারা ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত করতে চায়। জামাত ইসলামের আমির আরও জানিয়েছেন, বাংলাদেশটাকে আমরা সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেজন্য আমাদের যে অগ্রযাত্রা সেটিকে অব্যাহত রাখতে হবে। তিনি আরও জানিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অগ্রযাত্রা ছিল, আছে এবং থাকবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জানিয়েছি যে তিনি যেন এবারের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। এদেশের জনগণ এখন অনেক বেশি সাহসী, তারা আর আগামীতে কোনো স্বৈরাচারকে ভোট দেবে না, আর কোনো এমন ব্যক্তিকে ভোট দিবে না যাতে করে আগামীতে আবার বাংলাদেশটা নতুন করে কোনো স্বৈরাচার তৈরি হতে পারে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই এখন নতুন করে তারা আবার নানাবিধ সমস্যা শুরু করেছে। এরা মূলত চায় যে আগামীর বাংলাদেশ ক্ষমতায় যেতে হলে তারা
এমনভাবেই যাবে যাতে করে তারা আর ক্ষমতা থেকে না নামতে হয়, এমন মনোমানসিকতা তাদের। সুতরাং তাদেরকে এখনই সময় এসেছে, তাদেরকে বয়কট করুন। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনি যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে বলা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও সেভাবেই দেশটি সুন্দরভাবে গড়ে তুলতে চায়। ভোলায় ইসলামী আন্দোলন এবং জামাত কর্মীদের মারামারি, আহত 4। ভোলার সদরে নির্বাচনী আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়েছে। আজ উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ি সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামাতের কর্মী সাইদ ও কামাল। এই ঘটনার সময় তখন জামাত ইসলামের কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয় এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় তারা লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে তারা মারামারিতে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলার মধ্য দিয়ে নতুন করে আবারও 2 রাজনৈতিক দলের মধ্যে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরের উপর হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের সঙ্গে এই ধরনের ঝামেলায় যুক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারেনি এবং এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে। উক্ত আক্রমণের জেরে মূলত এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এই সমস্যাগুলো এখনো চলছে। আগামীর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক করতে হলে অবশ্যই জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে হবে। তবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আসলে তারা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বেশি বাধা দিচ্ছে। তবে বিএনপি বেশি থাকলেও জামাত ইসলামের মধ্যে এমন ঘটনা ঘটেনি, খুব বিরলই। যেমন আজ একটি ঘটনা ঘটেছে, এমন ঘটনা খুব কমই ঘটেছে, যেটা আসলে বিএনপির নেতাকর্মীরা বেশিরভাগই করেছে। জামাত ইসলামের নেতাকর্মীদেরকে এভাবে দেখা যায়নি এতটা। কারাগারে হাজতির আত্মহত্যা। কুষ্টিয়ার জেলা কারাগারে বিদ্যুৎ আলী 27 নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ ফেব্রুয়ারি ভোরে তার মৃত্যু হয়েছে। নিহত বিদ্যুৎ আলী ভেড়ামারা উপজেলার মোকারামপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। কুষ্টিয়া জেলা সুপার শরীফুল জানিয়েছেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2 মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন এবং ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ধরনের একটি ঘটনা ঘটল সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। কেনই বা তিনি আত্মহত্যা করলেন? জেল হাজতে থাকছেন তো থাকতেই পারেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন এ বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি। তবে অনেকেই বলছেন পারিবারিক কোন্দলের জেরেই তিনি হয়তো আত্মহত্যা করেছেন। অনেকেই আবার বলছেন যে তিনি হয়তো ভবিষ্যতে বড় ধরনের কোনো ক্রিমিনাল ছিলেন, তাই ছাড়া পাবেন কি পাবেন না এমন কথা জানার মধ্য দিয়ে মূলত আগামীতে আবার নতুন করে সব বিষয়গুলোকে দেখভাল করতে হবে এবং পুরো বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে আবার নতুন করে সবকিছু করতে হবে, কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা মেনে নেওয়া যায় না। কারাগারের অভ্যন্তরে এই ধরনের হাজতির মৃত্যুর ঘটনা ওইখানের কারারক্ষীদের কোনো দায়িত্বের অবহেলা কিনা সেসব বিষয় খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিষয়গুলোকে খতিয়ে দেখা হচ্ছে যে তিনি কি নিজের ইচ্ছাতে আত্মহত্যা করেছেন নাকি কোনোভাবে তিনি অত্যাচারিত হয়েছিলেন কারাগারে, এ কারণে তিনি আত্মহত্যা করেছেন। সেসব বিষয়গুলো আসলে এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। এই বিষয়গুলোকে স্পষ্ট হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধান হবে। হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি বললেন আজহারী। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দোষীদের বিচারের দাবিতে রাজধানীতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা মূলত ঘি ঢেলেছে গতকাল রাতে, যেখান দেখা গেছে যে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করার
চেষ্টা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত শহীদ শরীফ ওসমান হাদিকে তারা মেরে ফেলতে চায়। মেরে ফেলেছে যে এই বিচারটি যেন না হয় সেই জন্যই তারা কাজ করছে। আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্রদের বর্তমান মুখপাত্ররা জানিয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে যে বা যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনাটি যেন আসলে জাতিসংঘের অধীনে তদন্ত হয়, কিন্তু মূল ব্যাপারটি হচ্ছে জাতিসংঘের অধীনে সরকার তদন্ত করতে পারছে না, কারণ এই হত্যাকাণ্ডের পেছনে বিএনপির কিছুটা হাত থাকতে পারে। এ কারণে বিএনপির নেতাকর্মীদেরকে কিছু করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। নানা রকম প্রেশারাইজ করা হচ্ছে সরকারকে, যেন সরকার এই বিষয়গুলো থেকে অনেকটা বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সরকার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে জাতিসংঘের অধীনেই বিচার করতে হবে। এজন্য তারা যে আন্দোলন সংগ্রাম করছিল উক্ত আন্দোলনে পুলিশ যথাযথভাবে হামলা চালায় এবং এই হামলার ঘটনায় এমন ঘটনা ঘটল এবং যে ঘটনায় আম্মার জাবের সহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদেরকে উদ্ধার করে হসপিটালে ভর্তি রাখা হয়েছে। আপাতত ৮ তারিখে সরকার জাতিসংঘের অধীনে এই তদন্ত করার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে ৮ তারিখ পর্যন্ত। তাই কোনো ধরনের সংঘর্ষ কিংবা আন্দোলন সংগ্রামগুলো আপাতত বন্ধ থাকার ব্যাপারে বলা হচ্ছে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেজন্য এই মুহূর্তে আপাতত এই ঘটনাগুলো চুপচাপ অবস্থায় থাকার জন্য বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক নেটিজনই নেগেটিভ মন্তব্য করেছেন। তারা বলছে যে না, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের অধীনে তদন্ত হবে, এটা নিয়ে নয় করার কিছু নেই, কারণ দেশের মানুষ মনে করে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হওয়া উচিত।